একদম প্রথম তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো না দেখলেই নয়। অলরেডি আমি ভিডিও দিয়েছি, কিন্তু তারপরেও আমি আবারও প্রথম অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে ওয়ান শর্ট ভিডিও আমি তোমাদের সামনে রাখছি। দেখো কোন কোন বিষয়গুলো এর মধ্যে আছে আর উত্তরগুলো কিভাবে লিখতে হবে। প্রথমে চলে এসো 3 নম্বর, অর্থাৎ এই অধ্যায় থেকে কোনো 8 নম্বরের কোশ্চেন আসবে না। এই অধ্যায় থেকে আমাদের মোট নম্বর আছে 7, একটা 3 নম্বর আসবে, একটা 4 নম্বর আসবে, এই হচ্ছে 7 নম্বর। তো সেখানে আমি কোন প্রশ্নগুলো রেখেছি তোমাদের জন্য, মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা যায়, এটা 3 নম্বরের প্রশ্ন যদি আসে আমি কি লিখবো, কেন এটা মহাবিদ্রোহ, এই কারণে মহাবিদ্রোহ যে এর আগে যতগুলো বিদ্রোহ হয়েছে সবগুলোই আঞ্চলিক বিদ্রোহ। কি এর আগে যে সমস্ত সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1855 থেকে 56 সাল পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ পর্যন্ত যতগুলো বিদ্রোহ হচ্ছে, খেয়াল করে দেখো সব অঞ্চলগত সীমাবদ্ধ, এবং অঞ্চলের মধ্যে শুধু নয়, কিছু কিছু বিদ্রোহ সাম্প্রদায়িক বিদ্রোহ। তো সেই সাম্প্রদায়িক বিদ্রোহটাকে, সেই নামগুলোকে বাতিল করে এই প্রথম দেখলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে জমিদারচ্যুত জমিদাররা, কাজ হারানো জমিদারদের অধীনে যিনি পাচকের কাজ করতেন অর্থাৎ রান্না করতেন, যিনি ধোপার কাজ করতেন, সমস্ত মানুষগুলো তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিল এই বিদ্রোহ। তাই এই বিদ্রোহকে আমরা বলছি মহাবিদ্রোহ, নাম্বার 1। নাম্বার 2 কি, এই বিদ্রোহ সর্বভারতীয় স্তরে হয়েছিল, অর্থাৎ কোন একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা বিহারে ছড়িয়েছে, এটা বাংলাতে ছড়িয়েছে, এটা মহারাষ্ট্রে ছড়িয়েছে, এটা উত্তরপ্রদেশে ছড়িয়েছে, এটা দিল্লিতে ছড়িয়েছে, অযোধ্যাতে ছড়িয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এই প্রথম আমরা দেখলাম যে এই বিদ্রোহটা আঞ্চলিকতা দোষে দুষ্ট নয়, সমগ্র ভারতবর্ষে এই বিদ্রোহটা কিন্তু প্রভাব পড়েছিল। এইভাবে কিন্তু এর উত্তরটা হবে। নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা এনফিল্ড রাইফেলের ঘটনা। এটা তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই যে এনফিল্ড রাইফেলের টোটার আবরণটি দাঁতে কেটে ভরতে হতো, এবং এই সময় রটে যায় গুজব যেটা শূকর এবং গরুর চর্বি দিয়ে মিশ্রিত। স্বভাবতই সেনাবাহিনীতে যে সমস্ত হিন্দু এবং মুসলমান যারা চাকরি করত তারা এটাকে ধর্মনাশ বলে মনে করে, এবং এনফিল্ড রাইফেলের এই ব্যবহারের এই প্রবর্তনের এই ত্রুটিজনিত কারণে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। এবং প্রথম যিনি শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে 34 নম্বর রেজিমেন্টের তিনি সেনা, এবং হিউসনকে হত্যা করে এই বিদ্রোহটা ঘটাবেন। তাহলে এইভাবে কিন্তু এই উত্তরটার মুখ চলে আসবে, এটা তোমরা লিখবে, তোমরা অলরেডি তোমরা জানো, এবং এটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রেখেছি 3 নম্বরে। দেখো তারপরে মঙ্গল পাণ্ডের স্মরণীয় কেন, মঙ্গল পাণ্ডে এই প্রশ্নটা যদি আসে তোমরা লিখবে যে এর আগের যে উত্তরটা সেই উত্তরটা এর মধ্যে চলে আসবে যে মহারাষ্ট্রের চিত পাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান মঙ্গল পাণ্ডে তিনি প্রথম এনফিল্ড রাইফেলের প্রবর্তন জনিত যে কারণ, অর্থাৎ টোটার আবরণ গরু এবং শূকরের চর্বি মিশ্রিত বলে যেটা রটে গিয়েছিল গুজব, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি রেগে যান, রাগান্বিত হন এবং হিউসনকে হত্যা করে প্রথম তিনি এই বিদ্রোহটা শুরু করলেন, এবং তার ফাঁসি হলো এই ব্যারাকপুর সেনা ছাউনি থেকে। এরপরে আন্দোলনটা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়লো। তারই হচ্ছেন পথপ্রদর্শক ছিলেন মঙ্গল পাণ্ডে। তো এইভাবে এই উত্তরটা তোমরা লিখবে, তো অলরেডি তোমরা পড়ে এসেছো। নেক্সট দেখো ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন। ঝাঁসি, উত্তরপ্রদেশের ঝাঁসি, সেই ঝাঁসি রানী ছিলেন লক্ষ্মীবাই, তোমরা জানো। তার নাবালক সন্তানকে সামনে রেখে তিনি রাজ্য শাসন করতেন, এবং ব্রিটিশদের সঙ্গে পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো সমরাস্ত্রে সজ্জিত হয়ে তিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, মনে থাকবে। তো ঝাঁসি রানীটা তোমরা অলরেডি করেছো, এটা আমি ভিডিওতে দিয়েছিও, তোমরা ইতিমধ্যে করেছো, সুতরাং বেশি কথা বলার জায়গা নেই।
এবং এটা খুব ইম্পর্টেন্টের মধ্যে আমি রেখেছি। নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 3টি কারণ লেখো 3 নাম্বার। আবার সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ 4 নম্বরেও রেখেছি। তো সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 3টে কারণ কি আসতে পারে? এক হচ্ছে সুযোগ্য নেতৃত্বের অভাব হতে পারে, সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি না থাকার জনিত কারণ হতে পারে, ভারতবর্ষে একই সময়ে একই সঙ্গে এই বিদ্রোহটা গড়ে না ওঠার কারণ হতে পারে, আধুনিক অস্ত্রশস্ত্র বা সমর সম্ভাবের সজ্জার অভাব হতে পারে এবং পরিকল্পনাহীন কারণের জন্য হতে পারে, এবং ব্রিটিশদের যে পরিমাণে রণকৌশল নীতি ছিল ওদের সেনাপতিদের, সেই রকম রণকৌশল নীতি ভারতীয় যারা নেতৃত্ব দিয়েছিল সেটা না থাকার কারণে হতে পারে, এবং আধুনিক অস্ত্রশস্ত্র যেটা বললাম তার অপ্রতুলতার জন্য হতে পারে। তাহলে এইভাবে কিন্তু এই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল, সেটা তোমরা লিখবে। অনেকগুলো পয়েন্ট বলে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে 2-3 লাইন করে একটু লিখে দেবে। 3 নম্বরের জন্য 3টে পয়েন্ট চেয়েছে, তুমি বড় জোর 4টে পয়েন্ট লিখতে পারো, তার বেশি লেখার কোনো দরকার নেই। 5টা লিখলেও 3 নম্বর, 3টে লিখলেও 3 নম্বর, 4টে লিখলেও 3 নম্বর, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে, এটা আমি ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি, সিপাহী বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো, তাদের স্বার্থ চরিতার্থ তার কথা লেখো। দেখো নতুন করে একটা প্রশ্নটা পেয়ে গেলাম, উত্তর আমাদের জানা, কিন্তু স্যার কিভাবে লিখবো, কি বলছেন স্যার এই প্রশ্নটা কিভাবে লিখবো? দেখো প্রশ্নটা কি, সিপাহী বিদ্রোহের 3 জন নেতার নাম। 3 জন নেতার নাম পারবে না? দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে ভারত সম্রাট বলে প্রজেক্ট করেছিল, তার কথাটা লিখতে হবে। দ্বিতীয় বাহাদুর শাহ, তুমি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর নাম লিখতে পারো, তুমি নানা সাহেবের নাম লিখতে পারো, তুমি তাতিয়া তোপির নাম লিখতে পারো, অযোধ্যার বেগম হযরত মহল সম্পর্কে লিখতে পারো। অর্থাৎ এদের সম্পর্কে একটু লিখে দিতে হবে, লিখলে কমপ্লিট। অযোধ্যার বেগম হযরত মহল, তিনি তার নাবালক পুত্র বীরজিসকে সামনে রেখে তিনি অযোধ্যা রাজ্যটা পরিচালনা করতেন, শাসন করতেন। কিন্তু লর্ড ডালহৌসি কি বলে দিল যে কুশাসনের অজুহাতে এই অযোধ্যা রাজ্যটা গ্রাস করা হবে, কারণ ওইখানে নাকি কুশাসনের মধ্য দিয়ে বেগম হযরত মহল তিনি রাজ্য শাসন করছেন, ফলে এই ব্রিটিশরা সাম্রাজ্যমুক্ত করে নিল। এবার প্রশ্ন হচ্ছে, অযোধ্যার বেগম তিনি কি জাতীয়তাবোধে, তিনি কি দেশপ্রেমের মধ্য দিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন? আমরা বলছি যে সমস্ত নেতৃত্বরা এখানে আন্দোলনে যোগ দিয়েছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, ঐতিহাসিকরা বলছেন, গবেষকরা বলছেন যে যারা যারা এই আন্দোলনে সামিল হয়েছিল তারা তাদের ক্ষমতাচ্যুত হয়েছিল বলেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এটাও ঘটনা সত্য। আবার বলছেন যে এদের মধ্যে কারোর সর্বভারতীয় যে নেতৃত্ব দানের ক্ষমতা ছিল না, এদের মধ্যে সর্বভারতীয় দেশপ্রেম জাতীয়তাবোধে উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটাও নয়। এইভাবে কিন্তু তারা বলছেন। তাহলে এইভাবে তাদের কথা লিখবো এবং তাদের স্বার্থ ছিল নিজেদের স্বার্থ, এই কথাগুলো আমরা লিখে আসবো। সিপাহী বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার কেন বলা হয়? সিপাহী বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার কারণ হচ্ছে খুব দ্রুত সৈন্য সরবরাহ করে এই বিদ্রোহটাকে দমন করা হয়েছিল খবরের মাধ্যমে, অর্থাৎ রেলপথ সেটাকে ব্যবহার করেছিল, টেলিগ্রাফ ব্যবস্থাপনা সেটাকে ব্যবহার করেছিল, ব্যবহার করে ব্রিটিশ সরকার খুব দ্রুত এই রকম ব্রিটিশ বিরোধী সর্বভারতীয় তাদের শাসন নীতি দমিয়ে দেওয়ার, নাড়িয়ে দেওয়ার যে বিদ্রোহ সেটাকে ধ্বংস করেছিল। তো যোগাযোগ ব্যবস্থাটার ওপরে ভিত্তি করে এই উত্তরটা হবে, টেলিগ্রাফ, রেলপথ, এইগুলো। কেমন? নেক্সট হচ্ছে মহারানী ঘোষণাপত্র, এটা আমি খুব ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি এবং এটা 3এও আসতে পারে, 4এও আসতে পারে। মহারানী ঘোষণাপত্র কি লিখবো? যে মহারানী 1818 সালে তিনি ঘোষণাপত্র জারি করেন এবং তিনি বলেন যে এবার থেকে ভারতবর্ষে আর কখনো তারা সাম্রাজ্য বিস্তার করবে না, যুদ্ধ নীতি গ্রহণ করবে না, দত্তক পুত্র গ্রহণ করা যাবে, কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস করা যাবে না, করবে না, ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ভারতের উচ্চ পদে তাদেরকে নিয়োগ করা হবে। সমস্ত কথাগুলোই ঐতিহাসিকরা বলছেন ভাওতা। বুঝা গেল কি বললাম? রাজনৈতিক ধাপ্পাবাজি বলছেন। তো যে যাই বলুক না কেন, আগে আমি মহারানী ঘোষণাপত্রগুলো লিখবো, তারপরে ওইটা আমি উপসংহারে গিয়ে লিখে আসবো। সুতরাং এইটা উত্তর তোমরা অলরেডি করেছো এবং জানো। পরে দেখো সিপাহী বিদ্রোহে ডালহৌসির ভূমিকা কতখানি ছিল? অবশ্যই অনেকখানি ছিল সিপাহী বিদ্রোহে ডালহৌসির ভূমিকা। সিপাহী বিদ্রোহে ডালহৌসি 3টে নীতি নিয়েছিল। একটা হচ্ছে যুদ্ধ নীতি, একটা হচ্ছে রাজ্যগ্রাস নীতি বা যুদ্ধ নীতি, এটা নিয়েছিল, এবং দ্বিতীয়টা নিয়েছিল তিনি সত্যবিলোপ নীতি, এবং তৃতীয়টা তিনি নিয়েছিলেন কি কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস নীতি। তাহলে 3টে নীতি নিয়েছিল। অর্থাৎ একেবারে নগ্ন সাম্রাজ্যবাদী শাসক যদি বলা যায় কাউকে, সে হচ্ছে লর্ড ডালহৌসি। অর্থাৎ যুদ্ধ নীতি ঘোষণা করেছিল
তার মধ্যে দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছিল, সত্য বিলোপ নীতি প্রয়োগ করে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছিল, কুশাসন অজুহাতে রাজ্য গ্রাস করে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছিল। এই তিনটে লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট। এবং এই কারণে আমরা বলছি সিপাহী বিদ্রোহে লর্ড ডালহৌসির ভূমিকা ছিল প্রচন্ড পরিমাণে, কারণ এর বিরুদ্ধে প্রতিক্রিয়া এমন ভাবে তৈরি হয়েছিল, মহারানী ঘোষণাপত্র নিজেকে বলতে বাধ্য হতে হয়েছিল মহারানী ঘোষণাপত্রেই যে এবার থেকে কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস করা যাবে না, এবার থেকে দত্তপুত্র নেওয়া যাবে, এবার থেকে ভারতে সাম্রাজ্য বিস্তার আর করবে না, ব্রিটিশ সরকার যুদ্ধ জয়নীতি ত্যাগ করবে। এগুলো কিন্তু বলতে হয়েছিল কাকে? মহারানী ভিক্টোরিয়াকে। কারণ মহারানী ভিক্টোরিয়া দেখেছিল যে লর্ড ডালহৌসি এই নগ্ন সাম্রাজ্যবাদী নীতির জন্য এই ভারতবর্ষে মানুষ ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল। তাই সুতরাং ওগুলোকে লেপন করো বা ওইগুলোকে আবার বন্ধ করে দিয়ে আবার তাদের আস্থা অর্জন করো, আনুগত্য অর্জন করবার জন্যই মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেছিল। তাহলে এখানে লর্ড ডালহৌসির একটা ব্যাপক ভূমিকা ছিল, মনে থাকে জানো। এই উত্তরগুলো লিখবে। সিপাহী বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়? জাতীয় বিদ্রোহ তখনই হয় যখন সেটা কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জাতীয় বিদ্রোহ তখন হবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আনাচে কানাচে যখন একটা বিদ্রোহ ছড়িয়ে পড়ে তখন হয় জাতীয় বিদ্রোহ। আর যখন একটা ভারতবর্ষের একটা জায়গা সীমাবদ্ধ থাকে তখন হয় আঞ্চলিক বিদ্রোহ। যেমন সাঁওতাল বিদ্রোহ আঞ্চলিক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ আঞ্চলিক বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ আঞ্চলিক বিদ্রোহ, এগুলো সব আঞ্চলিক বিদ্রোহ। কিন্তু মনে থাকে জানো, কারণ একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, কোন একটা সম্প্রদায়গতভাবে আন্দোলন হচ্ছিল বলে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটা কোনো আঞ্চলিক বিদ্রোহ নয়। কেন বলবো না? কারণ এটা হচ্ছে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাব পড়েছিল, যার জন্য এটাকে জাতীয় বিদ্রোহ বলা হয়। কেমন? এইভাবে উত্তরটা হবে। তাহলে এইগুলো 3 নম্বরের প্রশ্ন। এই লিস্টটা আমি দিলাম তোমাদের, এইগুলো যথেষ্ট সময় আছে, জাস্ট চোখ বুলে যাও, টেনশন ফ্রি। আমি শুনেছি যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে না, যেগুলো আমরা ইম্পর্টেন্ট দেখে গিয়েছিলাম স্যার সেগুলো আসেনি, আসছে অন্য প্রশ্ন। আমাদের পরীক্ষা ভালো হচ্ছে না। অনলাইনে ক্লাস যারা করছে আমার ছেলেমেয়েরা, অফলাইনে যে সমস্ত ছেলেমেয়েরা আমার আছে, তারা কিন্তু বারবার আমাকে জানাচ্ছে। ওই জন্য আমি মনে করছি তোমাদের 3টে ভিডিও দেবো। আজকের এই একটা ভিডিও দিলাম, আগামীকাল 2খানা ভিডিও দেবো, দিয়ে কমপ্লিট করে দেবো। এইভাবে ওয়ান শটের মাধ্যমে এই যেটুকু সময় আছে সেইটুকু কিন্তু আমি তোমাদের সামনে চেষ্টা করছি সাধ্যমতো এগুলো করার। কেমন? সুতরাং ভিডিওগুলো কিন্তু দেখবে, আজকের ভিডিও দেখবে, আরো 2টো ভিডিও দেবো, সেই ভিডিও দুটো কিন্তু অবশ্যই তোমরা দেখবে যদি সময় থাকে। নেক্সট দেখো, এবার 4 নম্বরে আমি যেগুলো প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো অলরেডি তোমরা করেছো, অনেকে আমার ছাত্রছাত্রীরাও করেছো, তোমরাও করেছো, যারা শুধুমাত্র এই আমার চ্যানেলটা ফলো করো তোমরাও করেছো। যদি না করে থাকো শেষ বেলায় এসে আবারও বলবো, এইগুলো কিন্তু চোখ বুলে যাও, সহজ। দেখো কি বলছি। প্রথমত সিপাহীদের রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে কি লিখবো? লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি লিখবো, লর্ড ডালহৌসির পররাজ্য গ্রাস নীতি লিখবো, লর্ড ডালহৌসির কুশাসন অজুহাতে রাজ্য গ্রাস নীতি লিখবো, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি লিখবো। কমপ্লিট। এই প্রশ্নগুলো লিখলেই এখানে 4 নম্বর কমপ্লিট। এইগুলো লিখলেই কিন্তু উত্তর কমপ্লিট, আর কোনো উত্তর এখানে নেই। অর্থাৎ লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী চরিত্র এবং লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্র নীতি। আর লর্ড ডালহৌসির ওই 3টে নীতি লিখবো, কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস নীতিটা লিখবো, দত্তক পুত্রের ওই পয়েন্টটা লিখবো, আর যুদ্ধ জয় নীতি যে সমস্ত রাজ্যগুলো জয় করেছিল সেইগুলো লিখবো। লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এটা লিখবে। কেমন? তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ কি ছিল? সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ, সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ আছে। আমি আমার ভিডিওতে বোধহয় এটা দিয়েছি, কারণ নোটসটা আমার কাছে রেডি আছে। তো এইখানে অর্থনৈতিক কারণের মধ্যে কি পড়ে? যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে এসে আমাদের অবশিল্পায়ন ঘটলো, আমাদের দেশে উচ্চ অর্থাৎ দেশের উন্নতির জায়গায় অবনতি ঘটলো। এবং দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত এবং মহাদেব গোবিন্দ রানাডে তাদের বইতে প্রথম আমরা জানলাম, মহাদেব গোবিন্দ রানাডের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে, এই ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ, রমেশচন্দ্র দত্তের সেম বই ও একই নামে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং দাদাভাই নৌরোজির পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থে আমরা দেখলাম ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের সম্পদের সব বহির্গমন হয়ে যাচ্ছে। ব্রিটিশ সরকার, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সম্পদ সব ইংল্যান্ডে চলে যাচ্ছে। সেখানে সোনা, মূল্যবান পাথর এবং হাতির দাঁত পর্যন্ত তারা নিয়ে চলে যাচ্ছে ব্যবসা করে করে। তো সেইখানে দাঁড়িয়ে ভারতের তাঁত শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে।
যাচ্ছে। মসলিন জগৎ বিখ্যাত, ধ্বংস হয়ে গেল। ইংল্যান্ডের তৈরি কাপড়ের কলের তৈরি কাপড় আমাদের ভারতের বাজার ছেয়ে ফেললো। এর ফলে অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে গেলাম। এই অর্থনৈতিক বিষয়গুলো এখানে আমাদের লিখতে হবে। সামাজিক কারণে কি লিখবো? সামাজিকভাবে ইংরেজরা আমাদেরকে অবজ্ঞা করতো, আমাদের অসভ্য বলতো, আমাদের বর্বর বলতো, আমাদের কালাদমি বলতো, এবং সামাজিক দিক থেকে ইংরেজরা আমাদেরকে কখনোই সমমর্যাদার চোখে দেখতো না। ফলে সামাজিক দিক থেকে ইংরেজদের সঙ্গে আমাদের যে দূরত্ব, যে বৈপরীত্য, সেটাই এখানে উত্তরে আসবে। নেক্সট হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে আমরা দেখব ব্রিটিশ সরকার এদেশে এসেছে, পেছনে পেছনে খ্রিস্টান মিশনারিরা এসেছে। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী দিন যে সমস্ত মানুষগুলো আছে, অসহায় মানুষের মধ্যে গিয়ে তারা ধর্মীয় পেছনে ধর্মীয় পতাকা নিয়ে তারা মানুষের উপকারে যাচ্ছে এবং আস্তে আস্তে ধর্মান্তরিত করছে। অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের ভূমিকাটা আমরা লিখবো। এনফিল্ড রাইফেলের প্রবর্তনের ধর্মীয় কারণটা আমরা লিখবো। এইগুলো লিখলে কিন্তু এই পয়েন্টটা কমপ্লিট হবে। নেক্সট হচ্ছে সামরিক কারণ। সামরিক কারণে আমরা দেখবো ওরা বেতন আমাদের কম দিত, ওদের ভারতীয়দের পদোন্নতি ঘটাতো না। যেগুলো নৌবিদ্যের কারণ আছে সেগুলো আমরা লিখবো। নিম্নমানের খাবার দিত, পদোন্নতি ঘটাতো না, বেতন কম দিত, এবং প্রতিবাদ করলেই জুটত অত্যাচার। এবং সর্বোপরি সামরিক কারণে এনফিল্ড রাইফেলের প্রবর্তন, বেস ব্রাউন রাইফেলের পরিবর্তে এনফিল্ড রাইফেলের প্রবর্তন, যা টোটা দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো, সেই বিষয়টা গুজব ছড়িয়ে পড়ে এবং এর ফলেই দামামা বেজে ওঠে 1857 সালের মহাবিদ্রোহের মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। বোঝা গেল কি বললাম? এইগুলো লিখতে হবে সামরিক কারণ। এছাড়া সামরিক দিক থেকে ভারতবর্ষের ব্রিটিশরা কি ভাবে তাদেরকে ব্যবহার করতো সেটাও একটু লিখে আসবে। সিপাহি বিদ্রোহ কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায়? এ একটা প্রশ্ন কিন্তু। অবশ্যই জাতীয় বিদ্রোহ বলা যায়। আমরা এখানে করেছি 3 নম্বরে করেছি আমরা, এবং এই প্রশ্নটা আবার 4 নম্বরে রয়েছে, একই উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে সিপাহি বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ? এইটা কিন্তু বিনায়ক দামোদর সাভারকর বলেছিলেন যে সিপাহি বিদ্রোহ হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে। অবশ্যই বিনায়ক দামোদর সাভারকরের বই লিখতে হবে, তার উক্তিটা লিখতে হবে, এবং কারা কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছে অবশ্যই তোমাকে কিন্তু জেনে যেতে হবে। এবং ভারতের স্বাধীনতা যুদ্ধ এই কারণে বলছে, এতদিন এই রকম ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ঘটেনি যেখানে হিন্দু মুসলমান জমিদারচ্যুত জমিদার রাজ্যচ্যুত রাজা সবাই মিলে অংশগ্রহণ করবে। দেখো এই প্রশ্নটা অলরেডি তোমরা করেছো। নেক্সট হচ্ছে সামন্ততান্ত্রিক মৃত্যুকালীন আর্তনাদ বলা যায় বা মহাবিদ্রোহ কি সামন্ততান্ত্রিক চরিত্র কি ছিল? অবশ্যই সামন্ততান্ত্রিক চরিত্র ছিল, কারণ বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছে, কি হযরত মহল, কি বেগম তাতিয়া তোপি, কি নানা সাহেব, যারা যারা সমস্ত মানুষগুলো, ম্যাক্সিমাম মানুষগুলো, দ্বিতীয় বাহাদুর শুধু মুঘল সম্রাট ছিলেন, এ বাদে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সব সামন্ততান্ত্রিক চরিত্রের এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। সে বিহারের কুনওয়ার সিং বলো বা বাংলার থেকে তুমি মঙ্গল পাণ্ডে বলো, যাই বলো না কেন, দেখো সব যে যার স্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে নেমেছে। মঙ্গল পাণ্ডে কি কোন স্বার্থ ছিল? যে সে একটা মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান, সে কিনা গরুর চর্বি সেই টোটা মুখে কাটবে, এটা হতে পারে? সবার জাতি নাশের একটা চেষ্টা, ধর্মীয় নাশের একটা চেষ্টা, সে কিন্তু একটাকে মানতে পারেনি, তাই প্রতিবাদ করেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই তার নিজের ক্ষমতাচ্যুত হয়ে গেল, হযরত মহল তিনি তার রাজ্যচ্যুত হয়ে গেলেন। তাহলে এই যে রাজ্যচ্যুত হয়ে গিয়ে তারা কি চুপ করে বসেছিল? পেছনে জনগণ ছিল। সেই এরপরে দেখো সিপাহি বিদ্রোহের বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা। বুদ্ধিজীবী শ্রেণী কারা? কারা বুদ্ধিজীবী শ্রেণী? যে সমস্ত মানুষগুলো শিক্ষিত, অ্যাডভান্স, তারাই তো, এবং যারা বিভিন্ন সমাজ পরিবর্তনের কারিগর, যাদের হাত থেকে দেশ পরিবর্তন হয়। আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো বুদ্ধিজীবী শ্রেণীরা কেন এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি বা বুদ্ধিজীবী শ্রেণীদের ভূমিকা কি ছিল। বুদ্ধিজীবীরা ভেবেছিল যে ব্রিটিশ শাসন যদি চলে যায় তাহলে তারা যে সামাজিকভাবে যে করতো, স্ট্যাটাস বহন করতো, সেটা বন্ধ হয়ে যাবে এবং তাদের চাকরি চলে যাবে। ইংরেজরা চলে গেলে ভারতের অকল্যাণ হবে। এই জন্য কিন্তু বুদ্ধিজীবী শ্রেণীরা প্রথম দিকে আসেনি। দেখো কালীপ্রসন্ন সিংহ, রাজা রাধাকান্ত দেব, এদের নামটা তোমাকে করতে হবে। তাই এরাও কিন্তু এই বুদ্ধিজীবী শ্রেণীরা কিন্তু সিপাহি বিদ্রোহকে সমর্থন করেনি। সুতরাং এইখানে এই সামন্ত শ্রেণীর লোকেরা বা বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা কেন মহাবিদ্রোহে অংশগ্রহণ করলো, কেন করেনি, এই বিষয়গুলো কিন্তু এখানে আসবে। সিপাহি বিদ্রোহে সাধারণ মানুষের যোগদানের ভূমিকা। প্রত্যেকটা মানুষ ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত ছিল, ধোপা থেকে শুরু করে
রাঁধুনি পর্যন্ত, ক্ষৌরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক, তারা সবাই কিন্তু ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তারা কিন্তু জ্বলছিল, তাদের ভেতরে কিন্তু ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভগুলোকে একত্রিত করার জন্য এই মহাবিদ্রোহ কিন্তু তারা হাতিয়ার হিসাবে মেনে নিল। দেখো, বিক্ষোভ থাকলেই বিপ্লব হয় না, বিক্ষোভকে বিপ্লবে পরিণত করতে হয়। জনগণ থাকলে বিপ্লব হয় না, জনগণ থাকলে রাস্তায় নেমে মিছিল মিটিং হয় না, এগুলো হওয়াতে হয়, তৈরি করতে হয়। তো সেই তৈরি করতে গেলে আগে মানুষের মন জগতের বা হৃদয় জগতের পরিবর্তন ঘটাতে হবে। ব্রিটিশ বিরোধী ক্ষোভগুলোকে একত্রিত করতে হবে, যেখান থেকে বাস্ট হয়ে সারা ভারতবর্ষ কেঁপে উঠবে, যেখান থেকে বাস্ট হয়ে অপশাসন দূর হবে, এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। তাহলে এই ক্ষোভগুলোকে একত্রিত করতে পেরেছিল কিছুদিনের জন্য হলো, সাময়িক কালের জন্য হলো মহাবিদ্রোহ। এবং এই মহাবিদ্রোহে আমরা আবারও বলছি, কৃষক, শ্রমিক, বেকার এবং কর্মচ্যুত সৈনিক সমস্ত মানুষ অংশগ্রহণ করেছিল। জমিদারচ্যুত চিরস্থায়ী বন্দোবস্তের কুপালে জমিদাররা, যে সমস্ত জমিদাররা জমিদারচ্যুত হচ্ছে, তারাও অংশগ্রহণ করেছে। ওই জমিদারিতে যারা যারা চাকরি করতো, নায়েব, গোমস্তা, পাইক, বাগান, যা যা ছিল, এবং তার সমস্ত লাঠিয়াল বাহিনী, এবং তার রাঁধুনি কাজ যারা করতো, তার ধোপার কাজ যারা করতো, তার ঘরে পরিচারিকার কাজ যারা করতো, তারাও কর্মচ্যুত হয়েছিল, তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে সমস্ত রাজারা রাজ্যচ্যুত হয়েছিল, কুশাসনের অজুহাতে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি চাপিয়ে দিয়ে লর্ড ডালহৌসির, এই যে সেই রাজাগুলো, তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। ওই জন্য আমরা দেখব যে সাধারণ মানুষ, ওই সামন্ত শ্রেণীর মানুষ যাও, সাধারণ শ্রেণীর মানুষরাও কিন্তু এখানে যোগদান করেছিল। বোঝা গেল কি বললাম? এই পয়েন্টগুলো লিখবো। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি। মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লিখতে গেলে আমাদের যে পয়েন্টগুলো লিখতে হবে, এটাকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয়? এটাকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়? এটাকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? এই যে যুক্তিগুলো আছে, সেই যুক্তিগুলো দিয়েই কিন্তু এই প্রশ্নটা তোমাকে লিখতে হবে। মিনিমাম 4টে প্রশ্ন লিখতে হবে এখানে। এবং এই সামন্ত প্রকৃতির মধ্যে বা চরিত্রের মধ্যে আর একটা পয়েন্ট তোমরা যোগ করবে, হিন্দু মুসলমানের ঐক্য। খুব বেশি কিন্তু, বা এটাকে কি সাম্প্রদায়িক আন্দোলন বলা যায়? এইভাবে দেখো, এখান থেকে 4 থেকে 5টা পয়েন্ট হতে পারে, ভেঙে চুরে বড় জোর 6টা পয়েন্ট হতে পারে, বড় জোর। অর্থাৎ লাস্টের দিকে যে দুটো বললাম, এই দুটো যোগ করলে হয়তো 6টা পয়েন্ট হবে, এর বেশি কিন্তু চরিত্রে হবে না। আমার লিখতে হবে 4 নম্বরের জন্য, আমি 4টে পয়েন্ট তো লিখবই, উপরন্তু আর একটা যদি পারি আমি লিখে আসবো, যদি না পারি আমি লিখলাম না। তাহলে এইগুলো। আর নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য কতটা দেখা দিয়েছিল। এই সিপাহী বিদ্রোহ অবশ্যই হিন্দু মুসলমানের ঐক্য আমরা দেখতে পাবো, এবং অনেক মুসলিমরা এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, সিপাহী বিদ্রোহে এক দিল্লিতে 50,000 মুসলমানের প্রাণহানি ঘটেছিল এই সিপাহী বিদ্রোহে বা মহাবিদ্রোহে। এই ইতিহাস আমরা পাই জীবন মুখোপাধ্যায় পুরনো যে টেক্সট বইটা আছে 11-12-এর, সেখানে কিন্তু আমরা পাবো। সুতরাং গাল গল্প যাই থাকুক না কেন, বা অন্য অন্য কথা যাই থাকুক না কেন, আমরা যেটুকু লিখবো রিয়েলিস্টিক লিখবো, এবং এর মধ্য দিয়েই আমাদের কাজ হাসিল করব। তো যেগুলো এত সময় ধরে বললাম, এই বিষয়গুলো এই মুহূর্তে একটু চোখ বুলিয়ে নাও। টেক্সট বই তোমাদের কাছে আছে, যে টেক্সট বই থাকুক না কেন, একটু চোখ বুলিয়ে নাও, দেখবে তোমাদের কাছে অধরা থাকবে না। এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে, যা যা দেওয়া হলো, আশা করছি এর মধ্যেই তোমরা কমন পাবে। কারণ তোমরা অনেকেই বলছো যে স্যার পরীক্ষা ভালো হচ্ছে না, ইতিহাসটা কেমন হবে। তো সেই দিকে তাকিয়ে আমি আবারও বলছি 3টে ভিডিও দেবো, আজকে একটা দিলাম এবং আগামীকাল তোমাদের 2টো ভিডিও দেবো। এই ভিডিওর মধ্যে দিয়ে যা যা তোমাদের জিজ্ঞাসা আছে, যে প্রশ্নগুলো, সবগুলোই এখানে আলোচনা করা হবে। কেমন? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।